এই মেয়েটার নাম হচ্ছে রিনো। সে তার ক্লাসমেট কেরেতানি নামক একটা ছেলেকে পছন্দ করত, কিন্তু সে কখনোই তার মনের কথা বলতে পারেনি। এরপর আমরা দেখি রিনো আর তার বান্ধবী মিলে একটা তরোয়াল প্রতিযোগিতা দেখতে আসে এবং সেখানে কেরেতানি জিতে যাওয়াতে রিনো অনেক খুশি হয়, কিন্তু তার বান্ধবীর একটু মন খারাপ হয় কারণ তার বয়ফ্রেন্ড হেরে গিয়েছে। তো খেলা শেষে রিনোর বান্ধবী তার বয়ফ্রেন্ডকে মাথা মোছার জন্য একটা তোয়ালি দেয় এবং এটা দেখে রিনোরও ইচ্ছে করে কেরেতানিকে তোয়ালি দিতে, কিন্তু সে লজ্জা পেয়ে সামনে আসে না, কারণ তাদের দুজনের মধ্যে তো এখনো কোনো প্রেমের সম্পর্ক হয়নি। আর এই জন্য সে জাস্ট হাতে তোয়ালিটা নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কেরেতানি এটা দেখতে পায়। সে বুঝতে পারে যে রিনো তার জন্য তোয়ালি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তারপরেও এগিয়ে গিয়ে তোয়ালিটা নেয় না। আর এখানে একটা বিষয় আমরা জানতে পারি যে কেরেতানি যেমনই হ্যান্ডসাম ছিল ঠিক তেমনই স্পোর্টসে অনেক ভালো ছিল, তো সেজন্য স্কুলে অনেক মেয়ে তাকে পছন্দ করতো। তো যাই হোক, এরপর দেখা যায় টিফিনের সময় স্কুলে রিনো আর চিরো বসে খাবার খাচ্ছিল। তো খাওয়ার সময় আমাদের নায়িকার গলায় মানে রিনোর গলায় যখন খাবার আটকে যায়, তখন নায়ক কেরেতানি তার সামনে পানি নিয়ে আসে আর একসাথে খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে। কিন্তু এখানে আমাদের নায়িকা আবার লজ্জা পেয়ে উঠে চলেই যায়, কিন্তু দ্রুত যেতে গিয়ে সে দৌড়ে আছাড় খেয়ে পড়ে যায়। আর তারপর কেরেতানি তার কাছে এসে বলে, তুমি কি ঠিক আছো? তো আমাদের নায়িকা বলে, হ্যাঁ ঠিক আছি। আর এই কথা বলে সে চলে যায়। কিন্তু আমরা দেখি রিনো নায়কের সাথে কথা বলতে না পারলেও কিন্তু লুকিয়ে লুকিয়ে সবসময় আমাদের নায়ক কেরেতানিকে দেখতো। আর এরপর যখন স্কুল ছুটি হয় তখন আমরা দেখি চিরো মানে রিনোর বান্ধবী তার বয়ফ্রেন্ডকে নিয়ে বের হচ্ছে। এটা থেকে রিনোরও ইচ্ছে করে যে সে কেরেতানির সঙ্গে বের হবে, তবে সে তো আর তার কথা বলতে পারে না। ও পেছনে পেছনে মানে নায়কের পেছনে পেছনে যেতে শুরু করে। আর এটা যখন কেরেতানি খেয়াল করে তখন রিনো একেবারে চমকে ওঠে। মানে রিনো একেবারে অসাধারণ ক্যারেক্টারের একটি মেয়ে, আর এই ধরনের মেয়ে পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এরপর দেখা যায় তারা দুজনে বাসে করে বাড়ি ফিরছে। তো বাসে ঝাঁকুনির ফলে রিনো যখন পড়ে যাচ্ছিল তখন কেরেতানি একেবারে রোমান্টিক স্টাইলে তাকে নিরাপদে রাখে। আর এটার ফলে রিনোর কাছে যে ডায়েরিটা ছিল সেটা পড়ে যায়, কিন্তু রিনো এটা বুঝতে পারে না। কিন্তু পরের দিন যখন আমরা দেখি ক্লাসের পরীক্ষা হয় তখন রিনোর সিট গিয়ে পড়ে কেরেতানির পিছনে। তো এর জন্য কেরেতানি করে কি, সে নায়িকাকে প্রশ্নটা পাস করে, কিন্তু প্রশ্নের সাথে একটা নোটও দেয়। সেখানে লেখা ছিল, পরীক্ষার পরে কি আমরা একসাথে দেখা করতে পারি? আর এটা দেখে নায়িকা রিনো অনেক খুশি হয়ে যায়। তো পরীক্ষার পরে রিনো খুশি মন নিয়ে কেরেতানির সাথে দেখা করতে যায়। আর সেখানে আমরা দেখি কেরেতানি রিনোকে কালকে বাসে ফেলে দেওয়া সেই ডায়েরিটা দেয়। আর রিনোকে বলে, আমি অনেক দুঃখিত, আমি তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি। তো রিনো এখানে অনেক লজ্জা পায়, কারণ সে কেরেতানির সম্পর্কে ডায়েরিতে অনেক কিছু লিখেছিল যে সে কেরেতানিকে পছন্দ করত। তো ডায়েরিটা হাতে পাওয়ার পর লিনো এতটা লজ্জা পেয়ে যায় যে সে একটানা দৌড় দেয়, কারণ সে ডায়েরিতে কেরেতানির সম্পর্কে অনেক কিছু লিখেছে যে কেরেতানিকে পছন্দ করত। কিন্তু এত জোরে দৌড়ানোর কারণে সে সুইমিং পুলের কাছে এসে আবারও পড়ে যায়। এবার পড়ে গিয়ে রিনো অনেক ব্যথা পায়, কিন্তু ততক্ষণে কেরেতানি পেছনে পেছনে চলে এসে বলে, তুমি সেখান থেকে চলে আসলে কেন? আমার কথা তো এখনো শেষ হয়নি। আর হ্যাঁ শোনো রিনো, আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে ভালোবাসি। তো রিনো এই কথা শুনে অনেক খুশি হয়, আর তাদের ভালোবাসা এখান থেকেই শুরু হয়ে যায়। তো পরের দিন থেকে আমরা দেখি তারা একসাথে খাবার খেতে যায় এবং একে অপরকে বোঝার চেষ্টা করে। আর অন্যদিকে স্কুলের মেয়েরা এই সম্পর্ক থেকে জেলাস হয়ে জ্বলতে থাকে, কারণ স্কুলের সব মেয়েরাই কেরেতানিকে পছন্দ করে। তো এর জন্য তারা রিনোকে কেরেতানির সাথে দেখে অনেক জেলাস ফিল করে। আর এরপর আমরা দেখি রিনো একদিন কেরেতানির সাথে তার বাড়িতে আসে। তো রিনোর বাড়িতে সে তার দাদুর সাথে থাকতো, কারণ ছোটবেলাতে অ্যাক্সিডেন্টের কারণে তার বাবা মা মারা গিয়েছে, আর তারপর থেকে সে তার দাদুর সাথে থাকে। কিন্তু এখানে এসে আমরা দেখি কেরেতানি নায়িকার দাদুকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর এখানে অ্যাকচুয়ালি রিনোর দাদু অনেক ভালো মনের মানুষ, তিনি কেরেতানির সাথে অনেক ভালো ব্যবহার করে এবং মজার মজার অনেক রান্না করে খাওয়ায়। আর খাওয়ার মাঝে যখন রিনো পানি আনতে রান্নাঘরে যায়, সে পা পিছলে আবার পড়ে যায়। আর তখন এই বিষয়টা কেরেতানির কাছে অস্বাভাবিক লাগে, আর এটা কোনো নর্মাল ইস্যু না। আর তখন আমরা দেখি রিনো উঠে দাঁড়াতেই পারছে না, মানে সে দাঁড়ানোর শক্তিও পাচ্ছিল না। তো এর জন্য দাদু আর কেরেতানি মিলে ওকে তুলে হসপিটালে নিয়ে যায়। আর সেখানে পরীক্ষার পর জানা যায় যে ওর কোনো সমস্যা নেই, মানে সেরকম সিরিয়াস কিছু হয়নি, ঘন্টাখানিক পরে সে ঠিক হয়ে যাবে। তো এর কিছুক্ষণ পরে আমরা দেখি সে ঠিক হয়ে যায় আর হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। আর পরদিন আমরা দেখি স্কুলের কাজ চলাকালীন রিনোকে একটা ঘড়ি ধরতে দেয়, কিন্তু রিনো ধরতেই পারে না, মানে তার হাত কাজ করছে না এমন মনে হয় এবং সেটি পড়ে যায়। আর এই ব্যাপারটা কেরেতানি খেয়াল করে, আর সেই রিনোকে বলে, তুমি কি ঠিক আছো? রিনো বলে, তুমি চিন্তা করো না, আমি একদমই ঠিক আছি। কিন্তু তখনই রিনো দাঁড়ানো অবস্থায় থেকে একদম বসে পড়ে। মানে এমনটা আমাদের লাইফের অনেকের হয়েছে, যেমন আমাদের যখন স্লিপ প্যারালাইসিস হয় তখন কিন্তু আমরা নড়াচড়া একদমই করতে পারি না, ঠিক এখানেও এমন হয়েছে আর কি। তো যাই হোক, কেরেতানি তখন তাকে ওঠায় এবং জড়িয়ে ধরে বলে, আমি তোমার কিছুই হতে দেব না, তুমি টেনশন করো না। আর তারপর কেরেতানি রিনোকে একটা বড় হসপিটালে নিয়ে আসে। আর এবার ওর ফুল বডি ভালো করে চেক আপ করার পর জানা যায় যে রিনোর অ্যাকচুয়ালি একটা রোগ হয়েছে। আর এই রোগটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্রেন নিউরনের মাধ্যমে বিভিন্ন বডি পার্টসের সিগন্যাল দিয়ে থাকে, এবং যার ফলে আমরা সেই পার্টিকুলার বডি পার্টটা সঞ্চালন করতে পারি। তবে এই নিউরনের মাধ্যমে সিগন্যাল পাঠাতে ব্যাঘাত ঘটলে তা আর হয় না, এবং যার ফলে রোগী আর নিজের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে না, আর আস্তে আস্তে ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যায়। তো এটা শোনার পর রিনো একেবারে ভেঙে পড়ে, তবে তারপরেও সে তার দাদুর সাথে হাসি মুখে বাড়ি ফিরে আসে, যাতে তার দাদু বুঝতে না পারে যে তার মন খারাপ। আর তারপর আমরা দেখি রিনো স্কুলে গিয়ে ইন্টারনেটে এই রোগের ব্যাপারে রিসার্চ করে, আর তখন সে জানতে পারে যে এটা এমন একটা রোগ যেটা 1 লক্ষ মানুষের মধ্যে সর্বোচ্চ একজনের হয়ে থাকে। আর এই থেকেই মূলত এই সিনেমার নামকরণ হয়েছে, যে 1 in a 100,000, যার মানে লাখে একজন।
আর এই রোগে রোগী বুঝতেও পারে না যে তার সাথে কি হচ্ছে। আর আস্তে আস্তে রোগীর হাত পা নড়ানো বন্ধ হয়ে যায়, মুখে অরুচি চলে আসে, আর একটা সময় সে ইচ্ছা মতো খাবারও খেতে পারে না, মানে জীবের স্বাদ গ্রহণের ক্ষমতাটুকুও হারিয়ে যায়। আর তারপর রোগী একসময় কথাও বলতে পারে না এবং সে পুরোপুরি কথা বলার শক্তি হারিয়ে ফেলে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে এই রোগের কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। তো রিনো তখন বুঝতে পারে যে সে খুব শীঘ্রই প্যারালাইজড হয়ে যাবে এবং খুব দ্রুতই বোবা হয়ে যাবে। তার হাতে খুব অল্প সময় রয়েছে। তো রিনো এটা ভেবে অনেক ভেঙে পড়ে, কিন্তু তার মনে অনেক স্বপ্ন ছিল এবং সেগুলো সে পূরণ করতে চায়। তো এরপর সে যখন বাসে যাচ্ছিল তখন সে তার স্বপ্নগুলো ডায়েরিতে লিখতে থাকে। তার প্রথম স্বপ্ন হচ্ছে সে হাই স্কুল পাস করতে চায়, তারপর কেরাতানির সাথে একটা শীতল পাহাড়ি এলাকায় ঘুরতে চায়, এরপর দাদার জন্য একটা গিফট কিনতে চায়, আর তারপর সবাই একসাথে ঘুরতে গিয়ে অনেক মজা করতে চায় এবং ছবি তুলতে চায়, আর তার জীবের স্বাদ নষ্ট হওয়ার আগেই পছন্দের খাবারগুলো খেতে চায়। আরও তার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে সে তার সামনের জন্মদিন কেরাতানি এবং বাকি বন্ধুদের সাথে নিয়ে উদযাপন করতে চায়, এরপর আবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, আর তারপর কেরাতানিকে বিয়ে করতে চায়। আর তার ইচ্ছা কেরাতানি যেন সারা জীবন তার পাশে থাকে এবং তার খেয়াল রাখে। মানে একটা অনেক বড় লিস্ট করেছে সে। তো এই লিস্ট লিখতে লিখতে যখন ট্রেন স্টেশনে চলে আসে, রিনো খেয়াল করে সে অনেক চেষ্টা করে উঠতে পারছে না। তো সকল ছাত্রছাত্রী বা প্যাসেঞ্জাররা বাস থেকে নেমে যায়, কিন্তু তখনও রিনো উঠতে পারেনি। তো এরপর ট্রেনটি আবার ছেড়ে দেয় আর রিনো ট্রেনের সাথে যেতেই থাকে। আর এদিকে রিনো বাড়িতে না ফেরার কারণে কেরাতানি সাইকেল নিয়ে তাকে খুঁজতে বের হয়, আর খুঁজতে খুঁজতে রিনোকে শেষ স্টেশনে বসে থাকতে দেখে। তো এখানে রিনো কেরাতানিকে সবকিছু খুলে বলে যে তার রোগ সম্পর্কে, আর এটাও বলে যে আমি এসব কখনোই তোমাকে বলতে চাইনি, কারণ আমার মনে হয়েছে তুমি এসব জানার পর যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার অনেক কষ্ট হবে। আমি তোমাকে এসব বললাম, তুমি তো আমাকে ভুলে যাবে না। আর তো এসব শুনে কেরাতানি বলে, তুমি কি বলছো এটা? আমি তোমাকে কখনোই ভুলবো না, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আর আমি যেরকম মানুষটার সাথে থাকতে চাইতাম ঠিক সেই মানুষ আমি খুঁজে পেয়েছি। আর তারপর কেরাতানি রিনোকে কথা দেয় যে সে কখনোই তাকে ছেড়ে যাবে না, সারা জীবন শক্ত করে তার হাতটি ধরে রাখবে। তো এরপর থেকে কেরাতানি বেশিরভাগ সময়টা রিনোর সাথে কাটাতো, সবসময় রিনোর মন ভালো রাখার চেষ্টা করত। তো একদিন হয় কি, রিনো কেরাতানিকে তার স্বপ্নগুলো ব্যাপারে বলেই দেয়, যেগুলো সে ডায়েরিতে লিখে রেখেছিল। তো কেরাতানি রিনোকে কথা দেয় সে তার স্বপ্নগুলোকে অবশ্যই পূরণ করবে। তো এরই মধ্যে স্কুলের দৌড় প্রতিযোগিতার দিন চলে আসে, আর আমরা দেখি রিনো আর কেরাতানি খেলায় অংশগ্রহণ নিয়েছে, আর এটা হচ্ছে কাপল দৌড়। তো বাকি সব কাপেলরা চলে গেলেও আমরা দেখি ওরা দুজন মাঝপথে যাওয়ার পর রিনো পড়ে যায় আর উঠতে পারে না। কিন্তু তখন কেরাতানি তাকে সাহস দিয়ে বলে, আমাদের খেলা মাঝপথে ছেড়ে দিলে চলবে না, আমরা হারি বা জিতি তাতে কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেলা শেষ করতে হবে। আর এরপর আমরা দেখি রিনো আর কেরাতানি আবারও উঠে দাঁড়ায় এবং তারা দৌড় প্রতিযোগিতা শেষ করে। আর এটা দেখে স্কুলের সবাই ওদের জন্য হাততালি দেয়, মানে ওদের ভালোবাসা দেখে সবাই ইমপ্রেসড হয়ে যায়। তো এভাবে কিছুদিন কেটে যায়, আর এরপর দেখা যায় রিনোর শরীর আরো বেশি খারাপ হয়ে গিয়েছে, আর সে আগের মতো হাঁটতেও পারছে না, বাড়ির কোনো কাজও করতে পারে না, এমনকি সে কয়েকদিন ধরে স্কুলেও যায় না। আর তখন দেখা যায় স্কুলে না যাওয়ার কারণে কেরাতানি তার খোঁজ নিতে তার বাড়িতে চলে আসে। কিন্তু এখানে আমরা দেখি রিনো কেরাতানিকে দেখে আরো অনেক ভেঙে পড়ে, আর সে অনেক কষ্টে দৌড়ে এসে জড়িয়ে কান্না করতে থাকে। আসলে সে ভেবে নিয়েছিল কেরাতানিকে সে হয়তো আর কখনোই দেখতে পাবে না, বা কেরাতানি আর কখনোই আসবে না। কিন্তু কেরাতানি তাকে উঠিয়ে নিয়ে এসে ভেতরে নিয়ে গা মুছিয়ে দেয় আর তাকে জড়িয়ে ধরে বলে, তোমার কিছুই হবে না, আমি সবসময় তোমার পাশে আছি। আর তারপর দেখা যায় কেরাতানি আবারও তরোয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো রিনো আগেকার মতো এখানে এসে আবারও খেলা দেখতে চায়, কিন্তু সে তার পা নিয়ে আর বেশি জোরে হাঁটতে পারছিল না, আর এর জন্য সে মাঝপথে আসার পরই সে পড়ে যায়। তো আগের বারে সে কেরাতানিকে তোয়ালি দিয়ে ঘাম মুছিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি, কারণ তখন তার ভালোবাসা বা অধিকার ছিল না। কিন্তু এখন কেরাতানির মাথা মুছিয়ে দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেখানে যাওয়ার মতো শক্তিটাও নেই। আর এটা ভেবে সে ওখানে বসে কান্না করতে থাকে, আর এই ব্যাপারটা রিনোর বান্ধবী খেয়াল করে। আর তারপর সে কেরাতানির কাছে গিয়ে এই ব্যাপারটি বলে, আর এই কথা শুনে কেরাতানি বুঝতে পারে যে রিনোর হাতে হয়তো খুব বেশি সময় নেই, তাই খুব তাড়াতাড়ি ওর ইচ্ছেগুলো পূরণ করতে হবে। তো এরপর আমরা দেখি কেরাতানি রিনোর লেখা ডায়েরির ইচ্ছেগুলো পূরণ করার জন্য রেডি হয়। প্রথমে তারা চারজন মিলে একটা জায়গায় ঘুরতে যায়, তারপর রিনোর জন্মদিন উদযাপন করে, তারপর রিনো দাদুর জন্য অনেক সুন্দর একটা উপহার কেনে, এরপর সবাই একসাথে ছবি তোলে। আর এরপর কেরাতানি রিনোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে আসে এবং সেখানে প্রতিটা মুহূর্ত তারা অনেক এনজয় করে। আর তারপর কেরাতানি রিনোর পছন্দের খাবারগুলো খাওয়ায়, একসাথে সূর্যোদয় দেখে, বিকেলে একসাথে ঘুরতে বের হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, রিনো এখন লাঠি ছাড়া হাঁটতেও পারে না। আর এরপর রিনো কেরাতানিকে বলে, আমি ছোটবেলায় মা বাবার সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা ছিল বরফ ঢাকা পাহাড়ি এলাকা, আর সেই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আমি সেখানে আবারও যেতে চাই, কারণ হয়তো কয়েকদিন পর আমি হাঁটতেও পারবো না। তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? তো এরপর দেখা যায় পরের দিন তারা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর সেই জায়গাটা অনেক দুর্গম ছিল, সেখানে সাধারণ মানুষ পর্যন্ত যেত না। কিন্তু কিছু দূর যাওয়ার পর রিনো আর হাঁটতে পারছিল না। তো তখন আমরা দেখি কেরাতানি তাকে কাঁধে নিয়ে পুরো জায়গাটা শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে দেখায়। তো কেরাতানির এখানে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে তার প্রিয় মানুষটিকে আনন্দ দেওয়ার জন্য সবকিছু করার জন্য রেডি ছিল। আর তারপর আমরা দেখি তারা একটা সুন্দর জায়গায় আসে যেখানে আকাশ ভর্তি তারা ছিল। তো রিনো শেষবারের মতো সেই সৌন্দর্যটা উপভোগ করে। আর তারপর কেরাতানি বলে, আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে থাকবো। রিনো বলে, আচ্ছা ঠিক আছে।
আর তারপর তারা একসাথে আকাশ ভরা তারা দেখতে থাকে। আর পরদিন সকালে তারা আবারও বাসে করে বাড়িতে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি রিনো আর একদমই হাঁটতে পারে না, সারাক্ষণ হুইল চেয়ারে বসে থাকতে হয়। আর তাই কিরেতানি তাকে হুইল চেয়ারে বসিয়ে অনেকদিন পরে স্কুলে নিয়ে আসে। তো সবাই যখন তার এই অবস্থা দেখে সবাই তখন অনেক অবাক হয়ে যায়, কেউই বুঝতে পারে না যে রিনোর সাথে কি হয়েছে। তো এরপর রিনো ক্লাসে সবাইকে বলে, আমার একটা বিরল রোগ হয়েছে, যার কারণে আমি ঠিকমতো হাঁটতেও পারি না, আর কিছুদিন পর হয়তো আমি কথাও বলতে পারবো না। তো আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর আমার স্বপ্ন হলো একই সাথে তোমাদের সাথে স্কুল লাইফটা পাস করা। আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। আর একথা বলে রিনো কান্নায় ভেঙে পড়ে। আর তখন ক্লাসে সবাই এসে তাকে অনেক সাপোর্ট করে এবং বলে, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি একটুও ভয় পেও না। তো এর কিছুদিন পরে স্কুলে অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়। তো রিনো এখানে অনেক ভালো মতো পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষার 2 দিন পরেই রিনোর শরীর পুরোপুরি নড়াচড়া বন্ধ করে দেয়। মানে সে নিজে নিজে আর কিছুই করতে পারে না। এর মানে হচ্ছে সে পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছে। তাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু এখনো কেরেতানি প্রতিদিন স্কুল শেষে রিনোকে হসপিটালে দেখতে আসে। তো এইভাবে অনেকদিন পরে আমরা দেখি কেরেতানি আবারও রিনোকে হুইল চেয়ারে বসিয়ে একটা জায়গায় নিয়ে আসে। তো যাবার সময় রিনো বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেরেতানি বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো এরপর আমরা দেখি কেরেতানি রিনোকে একটা জায়গায় নিয়ে এসে ঘরের দরজা খোলে। আর দরজা খুলতেই আমরা দেখি ওখানে ক্লাসে সবাই রিনোর জন্য অপেক্ষা করছিল। অ্যাকচুয়ালি রিনো পরীক্ষায় অনেক ভালো নাম্বার পেয়েছে, তো সবাই থেকে কংগ্রাচুলেশন জানাতে এসেছে। আর তারপর কেরেতানি রিনোর কানে কানে বলে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করেছি, আমি আমার সব কথা রেখেছি। আর তারপর কলেজে সবাই রিনোকে শুভেচ্ছা জানায়। আর রিনো সবার সাথে একটা সুন্দর সময় কাটায়। কিন্তু এর কিছুদিন পরে রিনো পুরোপুরি চুপ হয়ে যায়, মানে সে পুরোপুরি বোবা হয়ে যায়। তবে জীবন থেকে এত কিছু হারানোর পরেও সে অনেক খুশি ছিল, কারণ তার সব স্বপ্ন পূরণ হয়েছে এবং তার সবচেয়ে প্রিয় মানুষটা এখন তার পাশেই আছে। আর রিনোর বিশ্বাস কেরেতানি তাকে কখনোই ছেড়ে যাবে না, সবসময় ছায়ার মতো তার পাশে থাকবে, তাকে জড়িয়ে ধরে ভালোবাসবে, তাকে কেয়ার করবে। আর এর সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। গাইস, এই সিনেমাতে কেরেতানির ক্যারেক্টারটা আমার কাছে সত্যি অনেক অবাক করেছে, সত্যি প্রশংসনীয়। আর হোক তুমি ছেলে কিংবা মেয়ে, কেরেতানির মতো একজনকে পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, তুমি কি কাউকে এমন পেয়েছো? কমেন্টে জানাতে পারো। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা এন্ড টেক কেয়ার।